গতকাল ছিল বৃহস্পতিবার এবং 4 পিরিয়ডে আমার 11 হ্যাঁ না আমি এই প্রসঙ্গে বলছি কারণ উনি আমাকে বললেন এইমাত্র যে আমি ক্লাসে ছিলাম না অথচ আমি প্রেস মিট করিনি বা গুরুত্ব দিইনি, ব্যাপারটা তা নয়। গতকাল বৃহস্পতিবার ছিল, 4 পিরিয়ডে আমার শিডিউল ক্লাস ছিল, আপনারা দুজন ওখানে ছিলেন, আমি ক্লাসে ছিলাম। এরপরে তো আর কোনো সাংবাদিক আমার কাছে মানে যোগাযোগ করেনি। কালকে যখন আমরা আসলাম আপনাদের বললাম যে তো আপনার আপনার সাথে কথা আছে, প্রেস থেকে আসছে, আপনাদের ওখান থেকে কথা উঠে আসলো যে না এখন কোনো কথা বলা যায় ম্যাডাম, কোনো কথা নেই, আমরা লাস্টে চলে গেলাম। কারণ যখন কোনো কিছু আমাদের কাছে আসবে পক্ষ বা বিপক্ষ আমাদের সাংবাদিকের কাছে, আমাদের সবার উভয় পক্ষের কাছ দিয়ে আমাদের যে প্রশ্ন উঠে আসবে সেই প্রশ্ন উত্তরটা না উনিকেও ফোন করেছি, রবীন্দ্রনাথকে ধরেছি, আপনার নাম্বার যেহেতু আপনাকে সরাসরি আমরা বলি, আপনাকে সরাসরি আমরা আপনার কাছে এবার যে প্রশ্নটা উঠে এসছে কিন্তু আমার থেকে আসেনি, আপনার স্কুল থেকে উঠে আসছে, তারা বলেছে আমার যেমন শিডিউল একটা ক্লাস আছে, আমাকে তো ওই ক্লাসে যেতে হবে। এবার ওই সময় বলা উচিত আমাদের বলা উচিত যে আপনি এই সময় আসুন, তাহলে আমি এই সময় মিট করে নিচ্ছি, তাহলে হয়ে গেল। সেটাই তো আপনাকে বলা না বলেনি আমাদের কিচ্ছু বলেনি। আচ্ছা এখন যেটা হলো সেটা গেছে সেটা গেছে, সেটা তো বিচার বিবেচনা করে লাভ নেই। মোদ্দা বিষয়টা কি, ওনাদের কি প্রশ্ন, হ্যাঁ আপনাদের কি প্রশ্ন সেটা করুন, ওনার কি বক্তব্য সেটা বলে দিলে ব্যাপারটা মিটে যায়। তাহলে আগে কি হয়েছে না হচ্ছে, হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে। আপনাদের স্কুল থেকে কিছু টিচার অভিযোগ করেছেন যে স্কুলে যে আপনি নাকি এসে অনিয়মভাবে আসেন এবং কিছু ঘটনা ঘটেছে যেখানে ছাত্রদের কাছ থেকে মানে টাকা না হওয়া, কিন্তু তার কী কারণে না হওয়া সেটা বলা হয়নি, এবং সেই টিচাররা বিভিন্ন দপ্তরে তার অভিযোগ তার জানানো হচ্ছে, সে কাগজে তারা দেখিয়েছেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। না সেইগুলো আপনি আপনার বিষয়তে বলা যে শিক্ষকদের থেকে কারা অভিযোগ করলে করেছে যদি আমি জানতে না পারি তাহলে আমি কমপ্লেইনটাকে গুরুত্ব দেবই বা কেন। আপনার স্কুলের যেমন ব্যারাকপুর ডিআই অফিসে একটা আমাকে হিয়ারিং এ ডেকেছে, হ্যাঁ লাস্ট 26শে জুন, সেদিন আমার বিদ্যালয়ে বিগত প্রায় 5 বছর পরে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেই ফুটবল টুর্নামেন্টের সেদিনকে লাস্ট ডে, বাচ্চারা খুব উৎসাহ নিয়ে আমাকে বারবার বলছে ম্যাডাম আপনি আসবেন তো খেলাটা দেখতে, আপনার হাত থেকে আমরা পুরস্কার পেতে চাই, এতদিন পরে আবার খেলাটা হচ্ছে। তো আমি রেডি ছিলাম, বিকেল প্রায় 4:30 পরে যখন অফিস আওয়ার উত্তীর্ণ হয়ে গেল তখন আমার কাছে একটা মেল এলো আপনাকে আগামীকাল দুপুর 12টার মধ্যে পৌঁছে। তো সেখানে কোনো বিষয়বস্তু নেই। তো তারপরেও ডিআই অফিস ডেকেছে আমাকে, যাবো আমি, সেটাই তাদেরকে সম্মান দেবো, আমি চলে গেলাম। গিয়ে একটা অদ্ভুত ঘটনার ফেস করলাম, যারা এসেছেন আমাকে আর কি কোয়ারি করতে, তারা আমাকে বলছে এই দুটো নাম চেনে, যে নাম দুটো কোশ্চেন কারণ ছিল। তখন ওনারা বললেন যে এই দুটো নাম আপনার এগেনস্টে কমপ্লেন করছে। আমি বললাম যাদেরকে আমি চিনি না, যারা দাবি করছে শিক্ষক অথচ তাদের কোনোদিন বিগত 22-23 বছরে এই বিদ্যালয়ে আমি চাকরি করছি, তাদের নাম শুনিনি, তাদের কমপ্লেনের কি ভিত্তি আছে? তাহলে আপনি যে বলছেন কয়েকজন শিক্ষক কমপ্লেনের ভিত্তিতে আপনারা এসেছেন, তাদের নাম ওটা তো আমাকে জানতে, আমি না জেনে কেন আমি গুরুত্ব দেব? আপনার স্কুলেরই যে টিচার তারা সবাই আপনার নামটা বলবো, তারা গোপন কি করতে, তারা তাদের নামটা গোপন করেনি। তাহলে আপনি আমি তো বলতে পারবো না, আমাদের তো কত পদ্ধতি আছে, তার বাইরে তো আমি বলতে পারবো না। সেই জন্য আপনি আমার কাছে এই ডকুমেন্টস, তারা যে শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে, তারা এলাকার বিধায়ক মদন মিত্রকে চিঠি দিয়েছে, সমস্ত চিঠি করেছে। যে কমপ্লেনের কারা করেছে সেটা আমি জানতে পারছি, তাহলে তো তাদের এগেইনস্টে আমি কি আমার স্কুলের 19 জন টিচার সম্পর্কে কিছু বলবো না? তাহলে তারা কেন করেছে তাদের সেই ব্যাপারটা তো আমি জানতে পারি না, বুঝতে পারি। রাখুন না আপনার
একজন টিচার মারা গেছেন, তার পেনশনের কাগজপত্র তারা পাচ্ছেন না, পাচ্ছেন না, একদম ভুল কথা, এখন ঘুরে বেড়াচ্ছে। একদম ভুল কথা। তিনি পিএফ এর টাকা পেয়ে গেছেন এবং গ্র্যাজুয়েট, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় ছিল। তিনি যখন এই স্কুলে চাকরি পেয়েছেন সেখানে প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির যে নমিনি, সেই ফর্মের মধ্যে তৎকালীন হেডমাস্টার দীপক সেনগুপ্ত এবং তৎকালীন যে সেক্রেটারি আমাদের শুভব্রত, তার কোনো সাইন বা সিলমোহর ছিল। এবার ফর্ম তো বাইরে কিনতে পাওয়া যায়, আমি ইচ্ছে করলে যাকে তাকে নমিনি করতে পারি, কিন্তু সেটা সবসময়তে অবশ্যই কার্যকরী হবে তখন যখন স্কুলের সরকারি স্ট্যাম্প, যিনি বিদ্যালয়ের প্রধান তার সই এবং স্ট্যাম্প করবেন। তাহলে একটা আনসাইন্ড পেপার আমাকে পাঠিয়ে দিতে হয়েছে, কারণ আমাকে যদি সাইন করতে হয় তাহলে 1999 সালের কাগজে আমি 2025-এ চলি, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আমার কাছে একটা রিটেন ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশন ডিআই অফিস আমাকে আজও দেয়। তারপরেতে হেডমাস্টার্স ম্যানুয়াল দেখে আমরা এসএমসি কমিটিতে বিষয়টি তুলে সেটা সলভ করেছি। এবার বিষয়টি তাহলে অন্যায়টা কে করলো বা ভুলটা কার দ্বারা হলো, আমি অন্যায়ও বলেছিলাম, কাজের চাপে হয়তো হেডমাস্টার সে ভুলে গেছেন, কিন্তু তাহলে সেখানে খামতিটা সেটা তো আমার তৎকালীন হেডমাস্টার। এবং সব থেকে বড় কথা, হেডমাস্টার তো রিটায়ার করবে, চেয়ার তো নিয়ে তো বাড়ি যাবে না, চেয়ার তো ফাঁকা থাকবে না, আবার নতুন কেউ আসবে। তাহলে তৎকালীন ক্লার্ক যারা ছিলেন, এই যে কানাই তিনি, তার আগে যিনি ছিলেন অমরবাবু, তিনি, তারা কেন হেডমাস্টারকে মনে করিয়ে দিলেন না, স্যার এই জায়গাটায় ভুল, এই জায়গাটায় আপনি সাইনটা করে দিন। এবার মৃত্যু যে কোনো সময় আসছে, আমি কোনভাবে এই পেনশনের টাকা না পাওয়াতে দায়ী হলাম, আমি বিচারের জন্য আপনাদেরকেই প্রশ্ন করছি, আপনারাই আমি কি সত্যি সত্যি 2025-এ 1999 সালের ডকুমেন্টে উইদাউট রিটেন পারমিশন অর ইনস্ট্রাকশন অর অর্ডার সই করতে পারি? সেটা আমাকে একটু বলবেন। সেটা ডিআই অফিস আমাকে যদি ইনস্ট্রাকশন দিই তাহলে আমি কিসে দায়ী হলাম? একজন টিচার রিটায়ার হতে যাচ্ছে আপনার স্কুলে, তার রিটায়ারমেন্টের কাগজপত্র এখনো রেডি হয় না। আপনি কিন্তু এখনো বললেন না কমপ্লেনগুলো কারা কিছুদিনের মধ্যে রিটায়ার হতে যাচ্ছে, নিশ্চয়ই আপনি জানেন, তার কাগজপত্র তৈরি হয়নি, রেডি হয়নি। তার পেনশনের যে কাগজ তৈরি করবে সেক্ষেত্রে বেশ কিছু, তিনি একটা অন্য স্কুল থেকে এসেছেন, একজন তিনি যে স্কুল থেকে এসেছেন সেখানকার যে রিলিজ অর্ডার তার সঙ্গে এখানে জয়নিং অর্ডার ম্যাচ হচ্ছে, ডেটের তফাৎ আছে। এবং বহু জায়গায় উনি পেনশন বুকলেট নিজে হাতে করেছেন, এখানেই আছে সমস্ত কাগজপত্র, পেনশন বুকলেট উনি নিজে হাতে করেছেন, সেখানেও ভালো। তাহলে নিশ্চয়ই কিছু কোনো জায়গায় সমস্যা না থাকলে কেন আমরা কারোর টাকা প্রাপ্তিতে আটকে দেবো? এই উত্তরগুলো তো আপনাদেরও দিতে হবে। যে আমি যে কটা উত্তর দিচ্ছি সেই উত্তরগুলোর মধ্যে তো অনেক প্রশ্ন। স্কুলে টয়লেটের উপর দিয়ে ভেঙে পড়ছে, ছাদের তিনতলা ছাদের উপর থেকে চাঙড় ভেঙে পড়ছে, যে কোনো তো ছাত্রদের তো দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে মানে বাইরের দিকটা যতটা যা চকচকে, কিন্তু ভিতর দিকে কিন্তু সেই যা চকচকটা নেই। তো সেরকম কোনো তথ্য আপনার কাছে আছে? আপনি ছবিটা দেখতে করে নিয়ে আমি দেখিয়ে দেবো। তার মানে আপনি এখন দেখাতে পারেন? আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আমার কাছে আছে তো, বলছি আমি তো রেকর্ডিং করছি, আপনাকে দেখিয়ে দেবো, কেন দেখাবো না? বিল্ডিংটা বহু পুরনো, স্কুলটার বয়স 150 বছর। তাহলে একটি বিল্ডিং নিশ্চয়ই, আমরা সবাই তো কোনো না কোনো বাসযোগ্য জায়গায় থাকি। একটা বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে কি 2 বছরে? আমি তো 23শে জুনে বসেছি, ভুল বললাম কথাটা? আমার মনে হয় 23শে জুন থেকে 25-এর আজকে জুলাই, এই 2 বছরের মধ্যে একটা বিল্ডিং ভেঙে পড়ে, তাহলে এটা বহু পুরনো রোগ। এবং আপনাকে আমি এক্ষুনি ডকুমেন্ট দেখাবো, মধ্যশিক্ষা পর্ষদে ক্যাপিটাল গ্রান্ট চেয়ে আমি চিঠি দিয়েছি, মাননীয় প্রেসিডেন্টের সই আছে। সেই গ্রান্ট আসার জন্য ডিআই অফিসে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, মানে বোর্ড থেকে
অর্ডার দিয়েছে এবং সেটা মিটিং করানোর জন্য ব্যারাকপুর ডিআই অফিস অনবরত ঘুরিয়ে যাচ্ছে। একবার আমি গুড্ডিকে পাঠিয়েছি, তিনি বললেন যে আপনি না 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 একদম সিরিয়াসলি বলছি, ডিআই অফিস থেকে বলেছে প্রশাসনিক ভবন ব্যারাকপুর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা সেখানে গিয়ে পাবেন। সেখানে উনি গেছেন, আবার তাকে যেতে হয়েছে, সেখানে বলেছে না এটা তো ডিআই অফিস থেকে আপনাকে দেওয়া। ডিআই অফিসে আবার গেছে, শ্রীকান্ত থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রশাসনিক ভবন উনি গ্র্যান্টিং সেকশনে যিনি আছেন ডিআই অফিসে, ভদ্রলোকের নাম সঞ্জীব ব্যানার্জি, তিনি বলেছেন না ওইখানেই। এই বাড়িতে শ্রীকান্ত অত্যন্ত বিরক্ত হয়ে গিয়ে প্রশাসনিক ভবনে যোগাযোগ করেছেন। প্রশাসনিক ভবনের অত নম্বর তলার অত নম্বর ঘরে আপনি চলে যান, সেখানে হবে বলেছিলেন। সেখানে যাওয়ার পর তারা বিরক্ত হয়ে বলছে আপনি ফোনটা ধরুন তো। সরাসরি সঞ্জীব ব্যানার্জির সঙ্গে প্রশাসনিক ভবনে যিনি দায়িত্বপ্রাপ্ত তার কথা আছে, তিনি রীতিমতো ভালোভাবে বুঝিয়েছেন যে এটা তো ডিআই অফিস থেকে হয়ে যাওয়ার কথা, মধ্যশিক্ষা পর্ষদ থেকে আপনাদের কাছে পাঠিয়েছে, আপনি এটা ওয়েট করানোর জন্য অর্ডার দেবেন, ওয়েটিংটা স্কুল করাবে, বা স্কুলের যদি টাকা না থাকে যদি বড় ইঞ্জিনিয়ারকে রেখে ওয়েটিং করাবে, যতটা কস্টিং সেটা স্কুল না করতে পারে ব্যবস্থা, সেটারও ব্যবস্থা আপনারই করতে হবে, আপনি প্রশাসনিক ভবনে বারবার পাঠান। এই কথাটা যখন আমি জানলাম সঙ্গে সঙ্গে আমি বললাম না, এ বলছে ওখানে, ও বলছে সেখানে, আমি সরাসরি বিকাশ ভবনে সেই ফ্লোরে চলে যাই এবং গ্রান্ট সেকশনে, সেখানের আধিকারিক আমাকে বলেন যে না এইটা ডিআই অফিস করতে পারে, প্রশাসনিক ভবন নয়। তাহলে আমি কি এরপরও বলবো যে ডিআই অফিস ঘোরাচ্ছে না? এবং সেখানে গিয়ে যখন আমি আবার যোগাযোগ করি যে আমি বিকাশ ভবন থেকে আজকেই এসেছি, এইমাত্র আমি খবর নিয়ে এসেছি, আপনারা কেন এই ব্যাপারটার ব্যবস্থা করছেন, সেক্ষেত্রে ওনারা তখন প্রেসিডেন্ট মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রেসিডেন্টও বলেছেন আমাদের বিদ্যালয়ের অত টাকা নেই, আমরা বেসরকারিভাবে ইঞ্জিনিয়ার ডেকে ভোট করাতে পারি না। এই এত কিছু ব্যাপার নথি আছে ভেতরে, যদি দেখতে চান আমি একটু দেখাবো, কিন্তু আপনারা যখন তথ্য দেখাবেন আমিও তখন নথি দেখাবো, ঠিক আছে? সুতরাং এগুলো না জেনে যদি কোনো টিচার বলে যে ছাদ ভেঙে পড়ছে, একটা বিল্ডিংয়ের ছাদ নিঃসন্দেহে 2 বছর 1.5 বছর, তাহলে সেই সমস্যার সূত্রপাত ছিল আগের হেডমাস্টারের সময়। তার সমস্যাটা অবশ্যই অন্তত কিছু সমাধানের দিকে যাওয়া উচিত। তিনি কিন্তু কিছু, আমি কিন্তু একজন টিআইস, কিন্তু আমি তবু তার জন্য চেষ্টা করছি এবং আমি তিনতলার অবস্থা খারাপ দেখি 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষে চিঠি পাঠিয়েছি, সেই নথি আমার কাছে আছে, এবং পরের বছর ফেব্রুয়ারিতেই ওই ডিআই অফিসে যে ইনস্ট্রাকশন হচ্ছে আমাকেও জানানো হচ্ছে, সেই নথি আছে। তাহলে বিদ্যালয়ের প্রধানের কাছে কিছু জিজ্ঞাসা করা যায়, আলোচনায় বসা যায়, তার জন্য তো মিডিয়া যাওয়ার কথা। আমি তো আপনার কাছে যাইনি, আমারও তো অনেক কিছু জানানোর আছে। এখানকার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম আপনি গোপন করছেন কিন্তু প্রশ্নগুলো করছেন, আমি উত্তরগুলো করছি, তার মধ্যে অন্তত 1-2 জনের আমি নাম বলছি না। 2024-এর 1 এপ্রিল মাটিতে হঠাৎ করে বসে পড়লেন, ফেসবুকে লাইভ করলেন, বিদ্যালয়ের প্রধান চেয়ার সরিয়ে নিয়েছে, আমি গরমের মধ্যে কষ্ট পাচ্ছি, এই করছি ওই করছি, অনেক কিছু। অথচ ফেসবুক লাইভেই দেখা যাচ্ছে ঘরে 3টে ফ্যান চলছে, এবং আমার বিদ্যালয়ে স্টুডেন্ট সংখ্যার তুলনায় টিচার সংখ্যা বেশি, কিন্তু এতটাও বেশি নয় যে ওই স্টাফ রুমের 3টে ফ্যান তাদের 3 জনকে গঠন করতে পারে। তারা আমাকে জানাতে পারতেন লিখিতভাবে, তারা বিদ্যালয়ের পরিচালন সমিতিকে জানাতে পারতেন, কিছু না করে ফেসবুক লাইভ করে একটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করবেন না, কোনো আলোচনায় বসার প্রয়োজন মনে করবেন না। ওনাদের হয়তো অনেক দিনের শখ ছিল যে ওনাদের ওনারা সব পূরণ করেছে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ডেকেই নিয়ে এসেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নথি যুক্ত করে দিতে। আচ্ছা ম্যাডাম, এই যে আপনার যে সমস্ত অভিযোগের কথা শোনা যাচ্ছে বা এখন উঠে আসলো, এই বিষয় নিয়ে কি স্কুলের যে পরিচালন, আপনার উপর তো পরিচালন সমিতি রয়েছে, তারা কি এই মর্মে আপনার কাছে কখনো কোনো কিছু জানতে চেয়েছে বা কোনো কিছু যে এরকম কথা উঠে আসছে বা এই ধরনের বিষয় কিছু জানতে চেয়েছে? এবং আমরা এটা কিন্তু ডিআই অফিস এবং শিক্ষা দপ্তরেও জানিয়েছি যে বিদ্যালয় প্রধানের বা বিদ্যালয় পরিচালন সমিতিকে কিছু না জানিয়ে, হ্যাঁ, এই প্রত্যেকটা
কেসই কিন্তু বাইপাস করা হয়েছে। যে ডেথ কেসটার কথা বললেন, একজন শিক্ষক মারা গেছেন, তার স্ত্রী বারবার আসছে, তার আচরণ আমি আপনাকে দেখাতে পারি সিসিটিভি ক্যামেরায়। তিনিও কিন্তু বিদ্যালয় পরিচালন সমিতিকে লিখিতভাবে কিছু জানান। তিনি কিন্তু পুরো বিদ্যালয় পরিচালন সমিতিকে বাইপাস করে সোজা ডিআই অফিস চলে গেছে। যে সমস্যাটার সমাধান যেভাবে সেভাবেই, তো আমি তো আপনাদের বিনীতভাবে বলছি, আমি এক্ষুনি আপনাদের নথি দেখাতে পারি যে ব্যাপারটা আনসার্ট, সেটা সিগনেচার আমি করতে পারি কিনা, সেটার একটা অর্ডার আসবে তবে আমি পারব। তো ডিআই সাহেব তো আমাকে বলতে পারতেন সেটা, উনি বলছেন আমি ভার্বালি বললে কেন হবে? আমার প্রশ্ন একটাই, সরকারি কাজ ভার্বালি হয় কি? ডিআই অফিস থেকে হুমকি আসছে। আপনি যে বিধায়কের কথা বললেন, সেই বিধায়কের চেম্বার থেকে আমাকে ফোন করাচ্ছেন, অন্য মানে প্রশাসনিক কাজে ব্যস্ত তারা, সেরকম জায়গা থেকে ফোন করাচ্ছেন। এমনকি রাজনৈতিকভাবে অন্যদিকের অবস্থান বিধায়কের বিরোধী পক্ষ, সেইখানকার জায়গা থেকে ফোন করাচ্ছেন, ডিআই অফিসের কর্মীকে দিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে। এটারও তো দরকার ছিল। আমি তো আপনাকে সরকারিভাবে জিজ্ঞেস করছি, সমাধান দিন, সমাধান আমি করে দিচ্ছি। তাহলে তো ওই আমাকে আপনাকে বলতে হবে, সেখানে কি ডিআই অফিসে কোথাও অভিমান বা ইগো প্রবলেম আমার সঙ্গে, বিদ্যালয় পরিচালন সমিতির সঙ্গে? ওনারা তো ইনস্ট্রাকশন দেবে, ওনারা তো পড়া ভাষাতেও বলতে পারেন, আপনাকে করে দিতে বলছি করবেন, কিন্তু এটা ম্যাডাম, তার মানে আপনি কোথাও গিয়ে এটা কি মনে করছেন যে 150 বছরের ঐতিহ্যশালী এই যে স্কুল, সেটাকে আপনি দীর্ঘদিন মানে যতদিনই আপনি দায়িত্বে রয়েছেন, সেটা যেভাবে পরিচালিত হয়ে আসছে তার ঠিক থেকে কোথাও মানে বাইরের শক্তি বা কোনোরকমভাবে এইরকমভাবে চেষ্টা করা হচ্ছে যাতে আপনি যেভাবে সাফল্য পাচ্ছেন কিছুদিন ধরে, সেটা যদি কোনোভাবে মেলাইন হয় বা এই ধরনের কোনো বারবার বিভিন্ন ঘটনা থেকে তো সেরকমই মনে হচ্ছে। কেন বলছি, আমাদের একটা ফেসবুকে পেজ আছে দক্ষিণেশ্বর এইচএস অফিসিয়াল, সেই পেজে বিদ্যালয়ের সমস্ত সাফল্যের দিকগুলোকে তুলে ধরা, আজকেও তুলে ধরেছি, এখনো প্রচুর ভিউজ, প্রচুর শেয়ার। পেছনে একটা বাটারফ্লাই কনজারভেশন এরিয়া তৈরি করা হয়েছে, যেটা বিদ্যালয় 150 বছরের ইতিহাসে কথা বলে। তো পেছনে জমিটা তো 150 বছর ধরেই আছে, কিন্তু কোনো বিদ্যালয়ের প্রধান সেভাবে হয়তো ভাবেনি, কিন্তু আমি টিআইসি হয়েও ভেবেছি, এবং সেটার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। বায়োডাইভার্সিটি বোর্ডে বারবার যাও, সেখান থেকে মেলামেলি করে সেখান থেকে পারমিশন এনে টাকা স্যাংশন হবে কিনা সেটা একটা চিন্তা থেকে যাওয়া সত্ত্বেও সেটাকে সাকসেস ভিত্তিক কিছু পরীক্ষা, সেই পরীক্ষায় অন্যভাবে নেবেন না। 2022 সাল পর্যন্ত আমি দেখেছি ওনারা এসে বলেছিলেন আপনাদের স্কুল থেকে তো প্রায় 50 জন ক্যান্ডিডেট চায়, আপনি মাত্র 9 জনকে দিচ্ছেন 2023-এর পর। তো আমি একটু হাসলাম, হেসে বললাম যে এটা নিয়ে আপনার সঙ্গে পরে কথা। তো ওনারা চলে গেলেন খুব ক্ষুব্ধ হয়ে। আমি 50 জনকে দিই, আমি যে দিয়েছিলাম বোধহয় 11 জন। তো সেই 11 জন গিয়ে সত্যিকারে খালি হাতেই ফিরেছে। কিন্তু 2024-এ আমি 7 জনকে পাঠিয়েছিলাম, 6 জন সাকসেসফুল হয়েছে। আমি 50 জন 51 জনকে পাঠাবো একটা পরীক্ষার বেঞ্চ ভর্তি করার জন্য না? সত্যি সত্যি মেধা তালিকায় দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আসুক, তাদের নামটা আসুক, তার জন্য আমার মনে হয় বিদ্যালয়ের প্রধান হিসেবে এখানে আমার বিশাল সাকসেস। কারণ আমি একটা বিদ্যালয়ের প্রধান, বিদ্যালয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আমি কিন্তু স্কুলের গ্রাফটাকে তুলতে চাইছি, উঠছে। NNMS বলে একটা স্কলারশিপ গভর্নমেন্টের, আমার একটি ছাত্র সেটা ক্র্যাক করেছে 2025-এ। এটা আমার কাছে সাফল্যের জায়গা। গতকাল VSO লেয়ার 1-এর রেজাল্ট বেরিয়েছে, একটি ছাত্র ক্র্যাক করেছে, সে লেয়ার 2-তে যাচ্ছে। এই কথাগুলো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তুলে ধরছেন কি? বিদ্যালয়ে 6ষ্ঠ 7ম শ্রেণীতে বিনামূল্যে আঁকা শেখানো হয়, স্কাউটের ব্যবস্থা করেছিলাম। স্কাউটটা আস্তে আস্তে কিছু শিক্ষক শিক্ষিকা পরিকল্পিতভাবে, তোরা স্কাউট করছিস, তোদের গুলি করে মেরে দেবে, এই কথা বলে ভীতি জাগরণ করে গার্জেনদেরকে ভুল বুঝিয়ে বন্ধ করে দিল। এত ছাত্র সংখ্যা কমে এলো, যারা পড়াতে আসলে তারা হতোদ্যমকে ফিরে গেল। তো স্কাউটটা যদি আমরা সবাই পড়াতাম, আমার স্কুলে ফিজিক্যাল এডুকেশনের টিচার নেই 2016 থেকে,
পূর্বতন হেডমাস্টার চেষ্টা করেননি, কেন করেননি তার ব্যাখ্যা আমার যাওয়ার দরকার। তিনি তার মতন করে বিদ্যালয়ে চালিয়েছেন, আমি আমার মতন করে। কিন্তু আমরা যদি সবাই মিলে সুগঠিত হতাম, তাহলে বিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশনের ক্লাসটা ঠিকঠাক না হলেও এই স্কাউটের মাধ্যমে ওদের শারীরিক শিক্ষা, শরীরচর্চা নিশ্চয়ই জানা হতো। কিন্তু সেটা বন্ধ করে দেওয়া। বিদ্যালয়ে আঁকিবুকি বলে একটা আঁকার কম্পিটিশন হচ্ছে, যে কম্পিটিশনটা 2023 এবং 24 হয়েছে, 25 সামনে আসছে। সেই কম্পিটিশনে 2023টা আমি কম্পিউটার করিয়েছিলাম আমার ইন্টার ক্লাস, 2024 পুরো এলাকা ভিত্তিক 154 জন স্টুডেন্ট তারা এসে যাচ্ছে। এবং আরও আশ্চর্যের বিষয়, আমার স্কুলের ছাত্ররা কেউ 3rd হয়েছে, কেউ 4th হয়েছে, ফার্স্ট হয়েছে, কিন্তু অন্যান্য স্কুল থেকে। আমি যদি মনে করতাম তাহলে কিন্তু আমার স্কুলের স্টুডেন্টকে আমি ফার্স্ট করতাম, আমি কিন্তু করিনি। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে বিচার করেছি এবং বড় শিল্পীকে, এবং সেখানে সনাতন দিনদার মতন শিল্পীরও ইনভিটেশন ছিল, উনি আসতে পারেননি, কিন্তু এসেছিলেন বড় শিল্পী। বিগত জানুয়ারি মাসে 18, 19, 20 3 দিন ব্যাপী সায়েন্স এক্সিবিশন হয়েছে, যেটা বিগত 10 বছর আগে যখন 2013 সালে আমি টিচার ইনচার্জ ছিলাম তখন আমার হাতে হয়েছিল, আবার আমার হাতেই হতো। এই বিজ্ঞান প্রদর্শনী, তার সঙ্গে চিত্র প্রদর্শনী, তার সঙ্গে খাদ্য সম্মান মেলা, সেটা অনুষ্ঠিত হয়েছে 3 দিন ব্যাপী এলাকার, এবং সেই নন্দননগর হাই স্কুল থেকে এসেছে। আমি খুব খুশি, বাচ্চারা কত ভালো ভালো মানে সব প্রজেক্ট নিয়ে এসেছে, এবং তাদেরকে আমি খুব হাসি মনে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানে যোগদান করতে দিয়েছি। এলাকার কত লোক এসেছে, কত আনন্দ। সেই অনুষ্ঠানে যখন উদ্বোধন চলছে, মাননীয় সাংসদ সৌগত রায় নিজে এসে উদ্বোধন করেছেন, বিদ্যালয় একদম সুপরিকল্পিত 7-8 জন টিচার সেদিন। তো বিদ্যালয়ে তো ভালো কাজে অনেক চলছে, সেগুলো একটু চলুক না। আমার বিদ্যালয়ে এবছরে মাধ্যমিকে 570 হাইস্ট উঠেছে, 28 জন পরীক্ষা দিয়েছিল, একটি ক্যান্সার পেশেন্ট স্টুডেন্ট ছাড়া সবাই পাশ করেছে। তো গ্রাফটা তো লেখাপড়ার দিকেও উপর দিকে উঠছে, আঁকিবুকি বা এরকম সাংস্কৃতিক দিকেও চলছে। খেলাধুলো আমি একটু আগেই বলেছি প্রসঙ্গক্রমে, একটা ফুটবল টুর্নামেন্ট 5 বছর আগে লাস্ট হয়েছিল, তারপর চলছে। গত বছর এমপি ফুটবল টুর্নামেন্টে আমার স্কুল থেকে পার্টিসিপেট করেছে, অনেক লড়াই করে। ডক্টর পার্থ ভৌমিকের উদ্যোগে সেটা হয়েছিল। নৈহাটি অত বড় স্টেডিয়ামে আমাদের বাচ্চারা গিয়ে কি খুশি, জিততে পারেনি তো খেলায় তো আমার জিতাছি, সেরেছে তো কি হয়েছে, পার্টিসিপেটটা তো করেছে। আমার তো এরপরে তো একটা ক্রিকেট টুর্নামেন্ট করানোর জন্য আবেদন আসছে, যদি টাকা পয়সা জোগাড় করতে পারি। ওই ভালো দিকগুলো একটু তুলুক না, বাথরুমের ছাদ ভেঙে পড়ছে সেটা নিয়ে কি আমি ওদের নই? আজকে যদি সত্যি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে পুলিশ এসে কাকে ধরবে বলুন তো? সেই শিক্ষকদের নাম আছে, তাহলে আমি কি উড়িয়ে বলি? ছাদ ভেঙে পড়ছে, সেই পোর্শনটাকে পুরো বন্ধ করতে সেটা নিয়ে কি আমি ওর এগুলো তো আলোচনা করুন এখানে, সেটার জন্য তো মিডিয়ায় গিয়ে কমপ্লেন করার। আচ্ছা ম্যাডাম, আপনার সঙ্গে আমরা জানি যে আপনি যথেষ্ট নিজে অ্যাক্টিভ হবেন, আমরা বিভিন্ন সময় আপনি যে এক্সিবিশনের যে কথা বললেন আমরা নিজেরাও কভার করে দেখেছি। তো এখন যখন এই পরিস্থিতির একটা উদ্ভব হচ্ছে, যেখানে মানে একটা স্কুল তো মানে শুধুমাত্র চেয়ার টেবিল বা একটা বিল্ডিং নয়, জীর্ণ জরাজীর্ণ বিল্ডিং হলেও যাই কিছু হোক, তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে বা ছাত্রদের সঙ্গে যে সুসম্পর্ক, সেটা ঠিক রেখে যে আগামী দিনে পঠন পাঠন বা যেই অভিযোগ বা যাই কিছু উঠে আসছে সেটাকে সমস্ত কিছু মিটিয়ে আর সামনের দিকে আরও সুন্দরভাবে এতদিনের ঐতিহ্যশালী এই যে স্কুল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য আপনি কি নিজে এখন ইনিশিয়েটিভ নিয়ে পরিচালন সমিতি যখন আপনাকে আপনি বলেন সাহায্য করছে, সেটাকে একসাথে হয়ে বা আর যারা কিছু আছে সবাই একসাথে হয়ে কি এটার কোনো মীমাংসার চেষ্টা করবেন আগামী দিনে, সেই বিষয়ে আপনি কি বলেন? একদম মীমাংসার পথ সবসময়, যাদের নামটা আমি পেলাম তারাও যদি আলোচনায় বসতে চান আলোচনায় বসবো, কিন্তু আলোচনার একটা ডেকো আছে, এই কথাটা আমি আপনাদের মাধ্যমেই পৌঁছে দিচ্ছি। আলোচনার একটা ডেকো আছে। বিদ্যালয়ে 150 বছর পূর্তি উৎসব উপলক্ষে যখন শুরু হতে চলেছে, তখন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় প্রসূন ব্যানার্জি তিনি একটা এক্সটেন্ডেড মিটিং ডেকেছিলেন। সেই মিটিং থেকে প্রথমেই বেরিয়ে চলে গেলেন রূপা মজুমদার, তারপর চলে গেলেন বাণীব্রত মণ্ডল।
না আমাদের কাজ আছে, আমাদের থাকা সম্ভব না, 4:30 পর আমরা থাকবো না বলে বেরিয়ে চলে গেলাম। অভিযোগটা কি? কোনো একটা পরিস্থিতিতে ওনারা 7-8 জন, তার মধ্যে এই 2 জন শিক্ষক শিক্ষিকাও আছে, তারা আমাকে ঘেরাও করেছে এবং বিদ্যালয়ে আমি রাত 9টা পর্যন্ত সেদিনকে থেকে ওনাদের সঙ্গে আলোচনায় বসে বাড়ি যাই। কিন্তু আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আপনারা 4:30 পর থাকলেন কেন? সেদিনকে বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের অফিস থেকে 2 জন এআই, সন্দীপন সর্বজ্ঞ আর রতন রায়, আমার স্কুলে পরিদর্শন করার নামে এসেছে। নামে কেন? ভিজিটার্স বুকে তারা সই করতে অস্বীকার করেছে। তাহলে সরকারিভাবে তারা এসেছিলেন, আমার কাছে প্রমাণ হলো না। আমার মনে হয় না এই ইন্টারভিউ পৌঁছানোর পর, ইন্টারভিউটা টেলিকাস্ট হওয়ার পর কোনো বিদ্যালয়ের প্রধান, কোনো ডিআই অফিসের কেউ বলতে পারবেন যে আমি কোনো প্রশাসনিকভাবে ভুল করে ফেলেছি। আপনি যখন সরকারি একটা কাজে কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেখানে যদি আপনার এন্ট্রি করার জায়গা থাকে, সেখানে আপনার নামটা, নিজের সইটা করতে অসুবিধা কোথায়? তাহলে তো আপনি কিছু মনে হচ্ছে স্বচ্ছতা মনে হচ্ছে। তো 4:30 মধ্যে এনকোয়ারি মিটে গেল। ওনারা এনকোয়ারি করেননি, আমাকে যথেষ্টই চাপে রাখার জন্য এসেছিলেন এবং বিভিন্ন বিষয়ে অপ্রাসঙ্গিক কিছু কথাও বলেছিলেন। যে প্রসঙ্গগুলো আমরা পরিচালন সমিতির তরফ থেকে বারবার ডিআই অফিসে জানাচ্ছি, সে ব্যাপারে তারা চুপ। কিন্তু এখানকার কিছু শিক্ষক শিক্ষিকা ডিআই অফিসে চলে গেলে তাদের কাছে সেটা অ্যাক্সেসিবল এবং সেখান থেকে আমার কাছে, বিদ্যালয়ের পরিচালন সমিতির কাছে একটা চাপ আসছে, হিয়ারিংয়ে আসুন, এই করুন, ওই করুন ইত্যাদি। অথচ আমরা পরিচালন সমিতির কোনো সমস্যার কথা, বিদ্যালয়ের কথা তাদেরকে জানালে তারা কিন্তু সমাধানে আসতে চাইছে। আমাদের সঙ্গে কোনো কথাও বলছেন না, একটা মেলে উত্তর দেন না, গেলেও উত্তর দিতে চান না ইত্যাদি। তো সেই সময়তে আমি ওনাদেরকে বলেছিলাম 4:30 মধ্যে এনকোয়ারি শেষ, আপনারা বিদ্যালয়ের স্টাফরুমে ঢুকে ওই সর্বজ্ঞবাবু কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে জলযোগে বসে, সেখানে আমি আপত্তি করেছি। উনি আমাকে বললেন, সর্বজ্ঞবাবু, ম্যাডাম আপনার শরীরটা অসুস্থ হলে আপনি চলে যান। তখন আমি একটা কথা বলেছি, আপনি যদি গৃহস্থ হন, আপনার বাড়িতে যদি অতিথি আসে, আপনি কি তাকে রেখে নিয়ে চলে যাবেন? জান না, আপনি আমার সম্মানীয় অতিথি, বসুন, আপনাকে আপ্যায়নের ব্যবস্থা বিদ্যালয়ের তরফ, বিদ্যালয়ের প্রধান, বিদ্যালয়ের ইন্সপেকশনে আসা এআইদের আপ্যায়ন করবে। সেটা করার জন্য নিঃসন্দেহে বিদ্যালয়ে কোনো টাকা পায় না। দরকার পড়লে সেটা আমি অর্থ সমিতি থেকে ঠিক মঞ্জুর করিয়ে নেব, আপনি এখানে বসুন। উনি চলে গেলেন ওখানে, ওইটা তিনি উনি আমাকে প্রচণ্ড হুমকি দিলেন, ধমকি দিলেন, আপনার বিদ্যালয়ে কখনো যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সিট না পড়ে সেটা আমি দেখবো। উনি রেগে দিয়ে প্রসূনবাবুকে ফোন করলেন, প্রসূনবাবুর সঙ্গে দুর্ব্যবহার করলেন এবং সত্যি সত্যি 2024 এবং 25-এ মাধ্যমিকের সিট আমার স্কুলে পড়লো না। নিকটবর্তী স্কুল যেখানে পরিকাঠামো নেই, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অভাব, প্যান্ডেল খাটিয়ে হলেও মাধ্যমিক পরীক্ষার সিট পড়লো, দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়লো। সেই সময়তে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা 4:30 পর থাকলেন, আপনারা কি উদ্দেশ্যে থাকলেন? আমার মনে হচ্ছে না কোনো স্বাধীন উদ্দেশ্য, তার সঙ্গে নাশকতা থাকবে। ওই নাশকতা শব্দটাকে অস্ত্র করে প্রসূনবাবু মুখের ওপর বললেন, আমরা 4:30 পর কেউ থাকবো বলে সত্যি সত্যি উনি বেরিয়ে গেলেন। আমার কথা একটাই, বিদ্যালয় পরিচালন সমিতির যে কোনো বিদ্যালয় এক্সটেন্ডেড মিটিং রাখতে পারেন, সেটা হেডমাস্টার্স ম্যানুয়ালে আছে, সেটা নর্মসে আছে। সেইখানে ওনাদের 2 জনকে পথপ্রদর্শক করে আরও 3 জন বেরিয়ে চলে গেল, সুদক্ষিণা ঘোষ, বসুধর পাপাদার আর তুলি সিনহা। তাহলে আমি একজন টিআইসি বিদ্যালয়, কিন্তু যেখানে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতির মিটিং ডেকোরাম ব্রেক করে তারা বেরিয়ে যেতে পারে, তাদের সঙ্গে আমি কিন্তু পরবর্তী প্রথম কথাই হচ্ছে ক্যান্টিন ছিল নিঃসন্দেহে। আমি যখন 2002-এ এখানে চাকরি করতে আসি, আমি দেখি এখানে চা, জলখাবারের, বাচ্চাদের টিফিনের একটা ব্যবস্থা আছে। বিষয়টা হলো এটা, 2013
2023 ওই যে ঘটনাটা বললাম ওটা ছিল 13ই ডিসেম্বর 2023, যেদিনকে ওই ডিআই ফিজিক্যাল ইন্সপেকশনের নামে এসেছিল। তো সেই ঘটনাতে আমি একটা আপত্তি জানিয়েছিলাম যে উনি যে ওখানে জলযোগে বসলেন সেই জলযোগের ব্যবস্থা ক্যান্টিনের ভিত্তি করেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই যে সম্ভারগুলো নিয়ে বাইরে থেকে কিছু কিনবে আপনি কি পারমিশন নিয়েছেন? তখন উনি আমাকে কোনো উত্তর দিতে পারেন। তখন আমি বললাম আমি আপনার কাছে সাহায্য করে বিনীতভাবে বলছি আপনি এগুলো ফেরত নিয়ে যান, আপনি গরিব মানুষ কিনে ফেলেছি, আপনার এই সমস্ত খাদ্য আমি ব্যক্তিগত পয়সায় কিনব। তখন উনি দাবি করেন যে উনি বেরিয়ে গেছেন, কিন্তু উনি বেরিয়ে যাননি এবং সেখান থেকে বেশ কিছু খাবার আবার সরবরাহ। এই কথাগুলো যখন প্রেসিডেন্ট জানতে পারেন তখন আমরা পরবর্তী এসএমসি মিটিংয়ে বসে এটা ঠিক করি যে এখানে যে ক্যান্টিন চলছে ক্যান্টিনটাতে আমাদের ছাত্রদের যে খাওয়ানো হচ্ছে সেটা কি কোনো টেস্টিংয়ের মাধ্যমে খাওয়ানো হচ্ছে? কোনো খাবার খেয়ে বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় তার দায় কে? আরো একটা ঘটনা ঘটেছিল আমাদের এসএমসিতে বসার আগে, আপনি বলবেন তো একটা গ্যাস আমাদের ওখান থেকে সিলিন্ডার চুরি হয়ে গেছে, একটা সিলিন্ডারের হিসেব আমাদের পাওয়া যাচ্ছিল না এবং সিসিটিভি ক্যামেরায় আমরা সেই ক্যান্টিনের ভদ্রলোকের মিড ডে মিলের জায়গায় আমরা ঢুকতে দেখি এবং সেখানে একটা সিলিন্ডার বার করে নিয়ে যাওয়ার দৃশ্য আমরা পেয়েছি। এবং যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন উনি কিন্তু আমাদের বলেছেন যে না আমি গ্যাসটাও ফেরত দিয়েছি। ভালো কথা, গ্যাসটা ফেরত দিয়েছি এবং তিনি বলেন যে আমার গ্যাস পুরো শেষ, আমি চাটা বানাতে পারছি না, আমি টিচারদের দিতে পারছি না, আমি গ্যাস বুক করেছি, গ্যাস তাড়াতাড়ি চলে আসবে। খুব ভালো কথা, সেটা ছিল বৃহস্পতিবার, শনিবার সকালে গ্যাস। কিন্তু শুক্রবার তাহলে সারাদিন চা কফি কিসে হলো সেই উত্তর উনি আমাদের দিতে পারেন। কিন্তু উনি একটা গরিব মানুষ, ওনাকে যদি আমরা সেটা নিয়ে থানা পুলিশ তাহলে তো তিনি অ্যারেস্ট, মানে মিড ডে মিলটা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যৌথ প্রকল্প রাজ্য সরকার, বাচ্চাদের এটা একটা জায়গা। যদিও আমি এখানে বসার পর বিগত 2014 সাল থেকে যে মিড ডে মিল চলছে সেখানে বেশ কিছু আমরা এমন পাই যেটা সঠিক হিসেবে, যেমন কোনো মাসে দেখেছি পরিচালন সমিতি না আপনার প্রশ্নটা নিয়েছে মানে এই যে আপনার সন্দেহটা পরিচালন সমিতি, সন্দেহটা মিড ডে মিলে যখন তারা দায়িত্বে ছিলেন মিস্টার প্রবীর রায়, মজুরি ঘোষ, 1 মাসে 7টা সিলিন্ডার পৌঁছাচ্ছে। কোনো স্পেসিফিক্যালি জিনিসপত্র নয়, মুদি মশলা আনাজপাতি বলে কিছু বিল করা হয়েছে এবং সেগুলো আমাদের চোখে মনে হয়েছে গরিব বাচ্চারা তাদের যা সংখ্যা তাদের 7টা গ্যাস লাগলে যত সংখ্যা হওয়ার দরকার তার সঙ্গে কিন্তু হচ্ছে না। তো এইসব ব্যাপার ছিল। কিন্তু মিড ডে মিল কিন্তু একদম আমি যেটা বললাম সরকারি একটা প্রকল্প, যে সরকারি, সুতরাং সেখানে যদি সিলিন্ডার এভাবে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার পুলিশে জানিয়ে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু তারপরেও আমি কিন্তু তার প্রতি সহানুভূতিশীল থেকে বললাম যে ভাই 8 পর্যন্ত মিড ডে মিল, 9, 10, 11, 12 ছেলেরা খাবার পাচ্ছে না। আমার ছোট স্কুল যারা বসতো আলু কাবলি চানা এসব নিয়ে ছাত্র সংখ্যাটা কমে গেছে বলে তারা বোধহয় এখন বসছে না, কিন্তু তুমি তোমার খাবার নিয়ে গেটের বাইরে বসো। আপনারা বড় একটা নিশ্চয়ই দেখেছেন, আপনারা কদিন আগেই নিউজ বাইট নিয়েছেন, আমি দেখেছি আমার সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে বলে জায়গাটা যথেষ্ট প্রশস্ত। আপনি বসুন বেঞ্চ নিয়ে, টেবিল নিয়ে, চেয়ার নিয়ে, এবং গ্রিলের ভেতর থেকে যদি কোনো স্টুডেন্ট আপনার কাছে খেতে চায় আপনারা আসুন এবং খাবার বিক্রি করুন। উনি ছাত্রদের অ্যাসিউরেন্স দেবেন আমি কাউকে ছাত্ররা টাকা নিয়ে উনি বসে। আমি আবার ফোন করে বললাম পার্থদা কি হয়েছে, তুমি কেন এলে না? উনি বলেন আমি সোমবার
সোমবার ছাত্ররা আবার টাকা পয়সা নিয়ে উনি বসে। এবার বাচ্চাগুলোর অবস্থা ভাবুন, তারা তো টাকা নিয়ে আসছে, টিফিন নিয়ে আসছে, তাদেরকে ব্যক্তিগতভাবে আমি কত ছাত্রকে যেই অমিয় দা, তখন ছিল শ্রীকান্ত দা, এই কাছাকাছি দোকান থেকে খাবার নিয়ে এসে খাইয়েছি, আমি হিসেব চাইছি, আমার কোনো সাক্ষী নেই। আমি জানি আমি যা করছি সৎ মনে করছি, ভগবান ঠিক করছে। কিন্তু এইভাবে প্রতারণা উনি বারবার করেছেন। বাচ্চাদেরকে আমি বারবার নোটিশ দিচ্ছি, একদম লিখিত নোটিশ তাদের গ্রুপে, যে সোমবার তোমরা টাকা নিয়ে এসো, তোমরা টিফিন পাবে, পার্থদা তোমাদেরকে টিফিন দেবে। আমি বসবো অপেক্ষা করে করে। ক্যান্টিনটা উঠে যাওয়ার পেছনে যে কারণটা বললাম সেটাই মূলত কারণ। আর ক্যান্টিন না থাকার ফলে অসুবিধা যত না ছাত্রদের হচ্ছে, তার থেকে অনেক বেশি অসুবিধা টিচারদের হচ্ছে। কারণ আপনি যদি স্টাফ রুমে যান, স্টাফ রুমে টেবিলে তার পেছনে বেঞ্চে সারি সারি কাপ, ডিশ, কফি, চা, চিনি, দুধ, বিস্কুট, চানাচুর সব। এবং রূপা মজুমদার, যিনি আর কি ওই সোশ্যাল মিডিয়ায় গত বছর ফার্স্ট এপ্রিল কভার করেছিলেন, সেখানে তিনি এই কথাটাও বলেছেন যে আমাদের প্রধান শিক্ষিকা বা ওই ভারপ্রাপ্ত শিক্ষিকা, তিনি আমাদের কফি, চিনি, বিস্কুট এগুলো পর্যন্ত নিয়ে সব দিয়ে দিয়েছেন। আমরা এখানে চা না খেতে হাহাকার করছি। কিন্তু বিদ্যালয়ে রীতিমতো বাইরে থেকে খাবার আসে, বিভিন্ন অনলাইন অ্যাপ থেকেও আসে, তার ফুটেজ আছে, যা যা চাইছেন সব। দাদা, এই স্কুল একটা দীর্ঘদিনের স্কুল, ঐতিহ্যশালী, এবং এখানে ইদানিংকালে সম্প্রতি কিছু কিছু মানে বিতর্কিত বিষয় উঠে আসছে। তো আপনি এখানকার জনপ্রতিনিধি, এই ব্যাপারটা নিশ্চয়ই আপনার গোচরে এসছে, কি বলবেন? বিদ্যালয়টা আমার হৃদয়। এই বিদ্যালয়ে আমি নিজে পড়াশোনা করেছি। পড়াশোনা করে আমরা এখান থেকে বেরিয়েছি। সেই বিদ্যালয়ে সিপিএমের কিছু লোকজন, তারা এই বিদ্যালয়ে আজকে নয়, এর আগে একটা হেড স্যার ছিলেন, হেড স্যার অরূপ বাবু ছিলেন। তিনি যেহেতু এই বিদ্যালয়ে কোনো অর্থনৈতিক প্রভাবশালী তারা পড়ে এরকম নয়, তার ছেলে মেয়েরা পড়ে, তাকে ছেলেরা পড়ে তা নয়। আমার পাড়ায়, রেল কলোনি অঞ্চল, এই সমগ্র অঞ্চলে গরিব মানুষ এখানে পড়াশোনা করে। তিনি বলেছিলেন আমি 5টার পর আমি তাদেরকে পড়াব। সিপিএম পরিচালিত তারা বাইরে থেকে এসে, যেহেতু বাচ্চারা এবং তার বোনেরা এসে পড়তে আসত, সেই হেড স্যারকে হ্যাকেল করলো যে শ্লীলতা আনি করা হচ্ছে ওই মহিলাদের। সেই হেড স্যার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেল। ভীষণ ভদ্রলোক ছিল। এই স্কুলটা আজকে স্বামীজির মতো মানুষ এখানে এসেছে। এখানে যারা পড়াশোনা করিয়েছিল আর আজকে হচ্ছে যারা পড়াশোনা করছে, আজকে বলুন স্কুলের বাইরে কিছু লোকাল সিপিএমকে ডেকে নিয়ে এসে তাদেরকে এখানে স্লোগান দিচ্ছেন। দিদিমণি যখন ফোন করছে, আমি তখন বক্তব্য রাখছি, আমি ফোন ধরতে পারছি, যে আমাদের লোকেরা আসলে আমি তখন ভর্তিতে বললাম আপনি পুলিশকে খবর দিন, আমিও দিচ্ছি। পুলিশ এদের তাদেরকে হাঁটিয়েছে। এই যে একটা পরিস্থিতি স্কুলের ভেতর তৈরি করার চেষ্টা করছে, বিদ্যালয়কে ছাত্রছাত্রী আনার চেষ্টা না করে, যাতে বিদ্যালয়টা উঠে যাক, আমরা শুধু বসে সরকারের থেকে পয়সা নেব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই 8 জন শিক্ষক শিক্ষিকা যারা আছে, এবং উনি টিআইসি যে আমি বসাই, ইনি এর আগেও টিআইসি ছিল এখানকার, সেই সময়ও আর একবার, এটা দ্বিতীয়বার টিআইসি হল। এবং এখানে স্কুল ডেভেলপমেন্ট এর আগে যিনি ছিলেন তার হিসেব আছে। এই যে বিল্ডিংটা আপনার বাইরে যেটা মঞ্চ টঞ্চ হয়েছে, তার খরচা থেকে তার বাড়ির খরচা হয়েছে, সেই দীপক বাবুর আমলে তার বাড়ি রিপেয়ারিং হয়েছে এই স্কুলের সিমেন্ট বাড়ি থেকে।
এটাও আমরা জানি, কিন্তু স্কুলটাকে সিপিএম সবসময় চাইছে এটাকে মানে নষ্ট করে দেওয়া যায়। কালাচির স্কুল পারে না, সিপিএম ওখানে ঢুকতে পারে না, কোনোদিনই পারেনি। অজয় ঘোষাল বহু বছর সেক্রেটারি ছিল, পারেনি। আজকে স্কুলে এবং সিপিএম তো কোথাও ভালো করে না, সব জায়গায় নষ্ট করে। এইখানে এই 8টা দিদিমণি 1,55,000 টাকা করে সরকারি পয়সা পাচ্ছে, অথচ ঘরের ভেতর বসে ডিএ কেন হলো না? আমরা ডিএ পাচ্ছি না কেন? স্কুলের স্টুডেন্ট চিৎকার করছে, পড়াশোনা পড়াতে যায় না। তারা এখানে পলিটিক্স করছে, দিদিমণিকে কি করে সরাতে হবে, ডিআই অফিসে তাদের লিখিত কমপ্লেন লজ করছে। আমরা তার এগেইনস্টে আমরা সমস্ত জায়গায় দিদি গেছি, আমরা সৌগতদাকে বলেছি, আমরা প্রাপ্ত বসুকেও বলেছি। এই ব্যাপারটা চলছে স্কুলের পিছনে। আর যিনি একজন ওই পরিদর্শক এসেছিল কিনা সন্দীপন, তিনি হচ্ছেন এদের দালাল। তিনি এই দালালি করার জন্য, যেহেতু ওদের কাছ থেকে মনে হচ্ছে কানমানি কিছু খায়, আমার ধারণা সেই হিসেবে এই কাজগুলো তিনি করেছেন। কারণ স্কুলটাকে রক্ষা করা আর স্কুলটাকে বাঁচানোর স্বার্থে সেটা কখনোই দেখেন। স্কুলের স্টুডেন্ট আসছে না কেন বা স্কুলের স্টুডেন্ট কম, এটা দেখছে না। আজকে বলুন, মাধ্যমিকে গত যিনি হেড স্যার ছিলেন তার আমলে 26 জন গেছিল, 25 জন ফেল করেছে, 1 জন পাস করেছে, এরকম রেকর্ড আছে। আর এখন 28 জন যাচ্ছে, 27 জন পাস করেছে, একজন ক্যান্সার পেশেন্ট, সে পাস করতে পারেনি, হতেই পারে, তার শরীর অসুস্থ পারে। কিন্তু স্কুলটা হচ্ছে আমার গ্রামের স্কুল, আর এই স্কুলকে যারা এসেছে বাইরে থেকে তারা এই গ্রামের কেউ নয়, তারা এই গ্রামের নয়। সেহেতু আমার এই অঞ্চলের স্কুল আজকে মিড ডে মিলে খাওয়া দাওয়া সমস্ত বিষয় আমরা দেখি স্কুল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আজকে ভেঙে পড়ছে। বর্দির তো আমলে ভাঙিনি, তো দেখেছি তো অনেক দিন আগে। তার মধ্যেও সৌগতদা প্রথম লটে 5 লক্ষ টাকা দিয়েছে, তারপরেও এখানে 8 লাখ টাকা দিয়েছে। এই টাকা দিয়ে স্কুলকে ডেভেলপমেন্ট করবার জন্য। পরবর্তীকালে সৌগতদা এসে বলেছে আমি আরও টাকা দেব, কিন্তু যেহেতু উনি অসুস্থ হয়ে পড়লেন আর দিতে পারেন, সেই হিসেবে রাজনীতি করার জন্য, নোংরা রাজনীতি করার জন্য, স্কুলের শিক্ষাগত মানকে নামিয়ে দেওয়ার জন্য এই সিপিএমের 8 জন টিচার এবং শিক্ষক শিক্ষিকা তারা স্কুলের মানটাকে নামিয়ে দিতে চায়, যাতে স্কুলটাকে তুলে দেওয়া যায়। তারাও কোনো জায়গায় গিয়ে পড়াশোনা পয়সা নেবো, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং আমরা এটা হতে দেবো না। আমি লোকাল এই অঞ্চলের জনপ্রতিনিধি, আমরা এটা করতে দেবো না। আমি নিজে স্কুলে আমি ছাত্র, এবং এই স্কুলকে রক্ষা করার আমাদের প্রত্যেকটা মানুষের অধিকার আছে, এবং আমার সব থেকে বেশি অধিকার আমি স্কুলকে রক্ষা করব। যারা বাইরে যে কটা আন্দোলন করছে কেউ আমার গ্রামের নয়, সব কটাই হচ্ছে আমার এলাকার বাইরে, এবং তারা হচ্ছে বাড়ি যাব 4:30 পর থাকবে না কেন? আজকে অন্য অন্য স্কুলের সেখানেও তো 4:30 পরে একটা প্রেসিডেন্ট মিটিং ডেকেছে, কেন থাকবে না? জরুরি মিটিং হতেই পারে। যখন পৌরসভায় আমাদের মিটিং ডাকবে রাত্রি 8টার সময়, আমাদের যেতে হবে, বাধ্যতামূলক। চেয়ারম্যান মিটিং ডাকবে, এটাও বাধ্যতামূলক যে ওই পরিচালন সমিতির প্রেসিডেন্ট স্কুলকে রক্ষা করার জন্য যদি মিটিং ডাকে সেখানে থাকা উচিত। এরা শুধু পয়সা নেব, বাড়ি চলে যাব, আর বর্দিকে সরিয়ে দিলে সমস্যা মিটে যাবে, এটাই হচ্ছে। তাই জন্যই আজকে এই লোকাল কিছু সিপিএমকে ডেকে এখানে করছে। সেটা আমরা চাই। কেন সরিয়ে দিতে চাইছে সেই প্রশ্নটা, সেটাই হচ্ছে কেন সরিয়ে দিতে চাইছে। সমস্ত হচ্ছে তিনি একজন শিক্ষক, যিনি এখানে শিক্ষকতা করছেন, তিনি হয়তো 20 সালে 24 তারিখে জয়েন করেছিল, আর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেল 31 তারিখে। সে কিন্তু এই দুর্নীতির সাথে যুক্ত সিপিএমের আমলে। সেই সিপিএমের যারা দুর্নীতি করেছে তারা আমাদের কাছে সমস্ত তথ্য আছে, কাগজ আছে। 20 তারিখে জয়েন করলো, আর ওর 31 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার হলো। এই হচ্ছে দুর্নীতিগ্রস্ত সিপিএম, এটা এইখানে করেছিল। সেই কাগজ আমরা বার করেছি, আমাদের বর্দি বার করেছে। আমরা সেইগুলোকে ধরতে পারছি বলে, তাহলে এই বর্দিকে সরিয়ে দিলে আর ওইগুলো কিছু করতে পারবে না। আর যার স্বামী মারা গেছিলেন, আমাদের টিচার যিনি মারা গেছেন, তিনি আমাকে চিঠি একটা কথা বলেছিলেন তার পাড়ার লোক যে পাচ্ছি না।
আমি বড়দিকে ফোন করার পর বড়দি আমাকে বলি, যখন এই প্রশ্নের উত্তর আমি তো এটা জানি না যে আমি সই করবো কোথায়, তখনকার পরিচালন সমিতি কোনো সই করলো না, তাহলে আমি সই করলে তো আমি ভেসে যাবো, তারও তো বাঁচার ব্যাপার আছে, তাহলে আমার টেনশন আটকে যাবে, সব কিছু আটকে যাবে। তাহলে ডিআই অর্ডার দিচ্ছে নাকি? তাহলে ডিআই আমাকে অর্ডার দিক, লিখিত অর্ডার দিক যে আপনি সই করে দিন, পরেরটা আমরা বুঝে নেব। তাহলে ডিআই এটা অর্ডার দেয়নি, সেই হিসেবে উনি করতে পারেননি, কিন্তু পরবর্তীকালে উনি টাকা পেয়ে গেছে, পেনশনের টাকা সবটাই পেয়ে গেছে। এটা আপনাদের কাছে দাদা যে সমস্যা হলো, তাহলে কি সমাধানে কতটা রাস্তা আসবে? সমাধানের জন্য আমরা সবসময় প্রস্তুত। আমরা এখানে বারবার ডেকেছে প্রেসিডেন্ট, তারা সবাই ডেকেছে মিটিংয়ে আসার জন্য, তিনি আসেননি। আজকে একটা প্রেস মিট ডাকলেন, কিন্তু বাকি টিচাররা থাকলেন না। বাকি টিচাররা থাকবে না, 4:30 পর থাকবে না। এইটা কড়াকড়ি করা হয়েছে, তুমি 11টার পর স্কুলে ঢুকতে পারবে না। এটা তো নিয়ম, এটা তো নিয়ম যে 11টার স্কুলে পর আসবে কেন, তাকে লাল কালি দিয়ে দেওয়া উচিত। সেই হিসেবে খাতা তুলে নিয়ে চলে যাচ্ছে এই রকম দুজন টিচার, সেই জায়গায় খাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছে, এত বড় স্পর্ধা। যেদিনকে ঘটনাটা ঘটল বিগত মঙ্গলবারে ব্যাপারটা হয়েছিল, হঠাৎ করে শিক্ষক বাণীব্রত মণ্ডল এখান থেকে অ্যাটেন্ডেন্স রেজিস্টার খাতা আর স্টাফ রুমের প্রভিশনাল রুটিনের খাতা বললেন যে এই খাতা আজকে থেকে আমার কাছে থাকবে, আমার জিম্মায় থাকবে, এই বাড়িতে পাওয়ার আমরা না ধরলে হবে না। কেন? এই বাণীব্রত মণ্ডলের আমি দুটো আপনাকে বিষয় দেখাচ্ছি। প্রথমে এটা দেখিয়ে নিই, একজন শিক্ষক তিনি যখন চাকরিতে জয়েন করেন তার কটা সার্ভিস বুক তৈরি? একটাই একদম নিয়োগ দুর্নীতি। একটা মানুষের 3টে কেন সার্ভিস বুক থাকবে? দেখতে অসুবিধা হচ্ছে, বড় করে দিচ্ছি। দেখুন নামটা দেখতে পাচ্ছেন? যাদের যাদের দরকার আমি আবার পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরের নামটা দেখতে পাচ্ছেন? পরের নামটা দেখতে পাচ্ছেন? তারপরের নামটা দেখতে পাচ্ছেন? এই হলো একটা। নেক্সট হচ্ছে আমি আপনাদের আরো একটা জিনিস দেখাচ্ছি। এই বাণীব্রত মণ্ডল বিদ্যালয়ে আসতেন, অনেক সময়তেই আসতেন না, ঠিক আছে? দেখুন এই লাইনটা বিবি মণ্ডল, একদম লাস্ট লাইনটা, একদম নিচের দিকে দেখুন একটা সাদা কালি দেওয়া, তার উপর সই করা। দেখুন আপনারা দেখবেন, বুঝতে পেরেছেন? এটা একদিন না, একদিন না, আরো সেদিন আসেননি বলে একদিন না, উনি পরে সেটাকে সাদা কালি মেরে নিজেকে প্রেজেন্ট করে দেন। তিনি খাতাটার কাস্টোডিয়ান হবে, যেহেতু তিনি আসেন না তাই খাতা কাটায় থাকবে, তার ইচ্ছে মতো তিনি সই করবে। এটা স্কুল চলছে না ক্লাব? এটা তো একদিন নয়, এটা হচ্ছে আরেকটা দিন। দেখুন উপরে বিবি মণ্ডল নাম লেখা, এবং এটাই আপনাদের কাছে মূল কমপ্লেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বিবি মণ্ডল দেখতে পাবেন, সাদা কালি, তার উপর সই। আমি তো পুরো নথি দিয়ে দিচ্ছি আপনাদের, আমার কথা বলার দরকার নেই, নথি কথা বলবে। যে ক্লার্কেই দেখুন, এটা হচ্ছে বিবি মণ্ডলের ঘর, এখানে হচ্ছে সাদা কালি দেওয়া দিয়ে তার উপর উনি সই করেছেন। আরও আছে 2017 বা 18 সাল, এক্সাক্ট আমার মনে নেই, গরমের ছুটি বাণীব্রত মণ্ডল বিদ্যালয়ের স্টাফ রুমে একাধিক দিন থেকেছে, রাত্রি যাপন করেছে। যখন আমি এই কথা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতিকে জানাই, তিনি বলেন কই আমি তো কিছু জানি না। আমি বললাম এই অনুমতি উনি পেলেন কি করে? উনি দেখাতে পারবেন অনুমতি? আমি তো আপনাদের নথি দেখাচ্ছি, আমরা কোনো কথা বলছি না, নথি কথা বলছি। আপনি বলতে পারবেন না যে এই কাজ আমি করেছি? সাদা কালির ওপর সইটা বাণীব্রত মণ্ডলের 2018 সালে, আমি দেখালাম ওনাদের। তার মানে কি ম্যাডাম এটা বোঝা যাচ্ছে যে
কোনো কারণে এনারা এনাদের ইচ্ছে মতো নিজেদের কাজ করতে পারছে না বলে কি সুদক্ষিণা ঘোষ 211 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে 189 দিন ছুটিতে সিসিএল, বছরে 3 বার সিসিএল পাওয়া যায়। আপনাদের এই খবরগুলো যখন টেলিকাস্ট হবে আশা করি পশ্চিমবঙ্গের অনেক শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা তারা দেখবেন, এমনকি শিক্ষা দপ্তরে কেউ নিশ্চয়ই দেখবে। বছরে 3 বার সিসিএল পাওয়া যায়। 2022-এ সুদক্ষিণা ঘোষ 4 বার সিসিএল নিয়েছে। সুদক্ষিণা ঘোষ যত এখনো পর্যন্ত সিসিএল নিয়ে ফেলেছেন, সেই সিসিএল-এ একাধিক জায়গায় হেডমাস্টারের পারমিশন লেখা নেই, উনি ছুটিতে গেছেন। উনি সিসিএল এর আবেদন করেছেন মার্চ মাসে, ছুটি নিয়েছেন আগস্ট মাসে। এটা হয় না। এত আগে তুমি কি করে জানলে তোমার ওই সময় সিসিএল লাগবে? আরো আছে, গরমের ছুটি বা পুজোর ছুটির সঙ্গে বড় একটা ছুটি থাকলে তো আমাদের গরমের ছুটি বড় হয়, অনেক সময় সিএম অ্যানাউন্স করেন মাননীয় এক্সট্রা ছুটি হলো, ধরা যাক 5 জুন পর্যন্ত ছুটি, তাহলে 6 জুন আমাদের এখানে জয়েন করতে হবে। উনি 6 তারিখ থেকে 20 দিনের ছুটিতে চলে যাবেন। এরকম ঘটনা ঘটেছে। উনি 2023 সালে 79 ডেজ ছুটি নিয়েছেন। যখন এসে আগস্ট মাসে আমাকে বললেন যে ওনার মেয়ের চিকিৎসার জন্য আমার 60 ডেজ ছুটি লাগবে, তাহলে 79 প্লাস 60 পরিচালন সমিতিতে সেই ছুটি গ্রান্ট হলো না। উনি আমাকে বললেন যে আপনি একটু লিখে দিন কেন গ্রান্ট হলো না। আমি সেটাই লিখলাম যে অলরেডি এনজয়েড দ্য 79 ডেজ, বিভিন্ন ছুটি, মানে সিএল, এমএল, সিসিএল সব কিছু। উনি এখান থেকে লিখিয়ে নিয়ে সোজা হাইকোর্টে চলে গিয়ে কেস করবেন। সেই কেস এখনো পেন্ডিং, কারণ এটা জাস্টিস বিশ্বজিৎ বাসুর এজলাসে উঠেছিল, উনিও সেটাকে সাপোর্ট করেন। উনি বলেছেন ছুটি গ্রান্ট করার একমাত্র অধিকারী হচ্ছেন বিদ্যালয় পরিচালন সমিতি। বিদ্যালয়ের পরিচালন সমিতির মোটোটা কি ছিল? তোমার চিকিৎসা, তোমার মেয়ের চিকিৎসার জন্য নয়, তুমি ছুটি নাও সেটা আটকানো নয়। মোটোটা ছিল তুমি যদি এতগুলো দিন সবেতন বাড়িতে বসে থাকো, তাহলে তুমি ওই সাবজেক্টে একমাত্র শিক্ষিকা, তাহলে আমার যে বাচ্চাগুলোকে পড়ানোর জন্য তুমি বেতনটা পাচ্ছ, তাহলে সেই বাচ্চাগুলোকে সেই সাবজেক্টটা কে শেখাবে? এখানেও শেষ নয়। উনি যখন দেখলেন ওখানে হালে পানি পাচ্ছেন না, তিনি চলে গেলেন কেসের মোড চেঞ্জ করে দিলেন। তিনি কি বললেন? আমার মেয়ে ডিসেবলড, আমার মেয়ের জন্য 18 বছর পর্যন্ত নয় 22 বছর পর্যন্ত ছুটি আমি নেব বলে চলে গেলেন ছুটিতে। উনি পারমিশন চাননি, নথি আছে। আমি কথা বলছি না, নবীনদা বা প্রসূনদা কথা বলছেন না, নথি কথা বলছে। কিন্তু এটা এখনো বিচারাধীন এবং বিদ্যালয় বারবার ডেপ্রাইভ হতে 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 বাধ্য হয়ে 2025 সালে বিদ্যালয়ের প্রধান হিসেবে আমি কেস করলাম। সুদক্ষিণা ঘোষ হচ্ছে প্রাইভেট রেসপন্ডেন্ট, কিন্তু শিক্ষা দপ্তর, ডিআই অফিস ইত্যাদি অনেক রেসপন্ডেন্টকে নিয়ে সেই কেসও এখনো পর্যন্ত। আপনাদের কাছে যে কমপ্লেনগুলো পৌঁছেছে নিঃসন্দেহে সেটা নিয়ে আপনারা ভাববেন, কিন্তু বিদ্যালয়ে বিগত 4 বছর পরে সায়েন্স চালু হয়েছে। সায়েন্স বন্ধ হয়ে গেছিল। একটি ছেলের জন্য আমি লড়াই করেছি, ডিআই অফিস সাহায্য করেনি। আমি সোজা এইচএস কাউন্সিলে গেছি, সেখান থেকে নিয়ে এসেছি লড়াই করে সায়েন্স। সেটা তো শিক্ষক শিক্ষিকারা বলছেন না। উল্টে ব্যারাকপুর ডিআই অফিসের ডিআই তিনি আমার বিরুদ্ধে অভিযোগ লিখেছেন যে এই শিক্ষিকা আসার পর ভারপ্রাপ্ত শিক্ষিকা একটা স্ট্রিমকে বন্ধ করে দিয়েছে। নথি কথা বলতে আমার কথা বলে হতে পারে যে বিদ্যালয় চালাতে কোনো কাজ দ্রুতগতিতে হবে, কোনো কাজ হয়তো বিলম্বিত নয়। বিলম্বিত নয় কেন করছে তার নিশ্চয়ই কোনো উত্তর বিদ্যালয় পরিচালন সমিতির কাছে আছে। কিন্তু আমি একদম মিডিয়াকে ডেকে বা প্রিন্ট মিডিয়ায় একটা অদ্ভুত খবর, টিআইসির মদতে বিদ্যালয়ে এলো পুলিশ। কোন খবরের কাগজ?
তারা কেন আমার সঙ্গে একবার কথা বললেন না? আমি কি মানে অন্য গ্রহে থাকি? আপনারাও একদিন ঘুরে গেছেন, কিন্তু আমি তো নিজে থেকে যোগাযোগ করেছি, কারণ আমরা চাইনি বিদ্যালয়ের এই ব্যাকলগগুলোকে সামনে আনতে, কিন্তু আমরা অতিষ্ঠ করেছি। ওরা যখন বারবার এরকমভাবে আমরা কিছু বলছি না বলে, বিদ্যালয়কে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি বলে পেছন থেকে কোপ করে যাচ্ছে, আমরা এখন বাধ্য হলাম এত নথি তুলে দিতে। কারণ আমিও জানি বিদ্যালয়টি 150 বছরের নয়, অ্যাকচুয়ালি 162 বছরের। 1862 সালে শিলালিপি পেয়েছিলেন খোদাই করা, কিন্তু নথিপত্র 1875 সালে। তো এত পুরনো একটা স্কুলকে হাইকোর্টে টেনে নিয়ে গেছে সুদক্ষিণা ঘোষ। আর রূপা মজুমদারের কথা তো নতুন করে বলার কিছু নেই। ওনার আমি চিৎকার শুনিয়ে দিয়েছি যে স্টাফ রুমে উনি সবসময় হাইপার করে রাখেন। যারা ঠান্ডা মাথায় পড়াশোনা করবেন সেই সব শিক্ষক শিক্ষিকার মাথা যাতে খারাপ হয়ে যায় তার জন্য ওই রকম চাচায়। বাণীব্রত মণ্ডলে আরও ভয়ঙ্কর একটা কাজ, এই গত মাসে ওনারই ক্লাসের একটি বাচ্চা শিশু, তার মাথা জলের বোতলে ফেটে যায়, ঝরঝর করে রক্ত পড়ছে। অন্য শিক্ষক শিক্ষিকারা নিয়ে এসেছেন, এখানে বসিয়েছে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা হচ্ছে। বাণীব্রত মণ্ডল স্টাফ রুমে চুপ করে বসে আছে। তাকে আমি ডেকে পাঠালাম যে স্যার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গরিব ঘরের ছেলে, সাগরদত্ত হাসপাতালে নিয়ে যান, মনে হচ্ছে স্টিচ করবে। উনি এখানে দাঁড়িয়ে আমাকে বললেন আমি নিতে পারবো না। কেন? এই 4:10 বেরিয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো। তো 4:30 ছুটি। না, আপনি আমাকে আগে বলতে পারতেন। মানে অ্যাক্সিডেন্ট হবে সেটাকে আমি জ্যোতিষী দেখি? আপনার সন্তানের চেয়েও ছোট একটি স্টুডেন্ট, তার মাথা ফেটে গেছে, উনি নিয়ে যেতে পারবেন না, পরিষ্কার অস্বীকার করবেন। কত বড় নিন্দাজনক ঘটনা। আপনার ছেলেটি হলে কি আপনি তাই করতেন? 16ই আগস্ট 2024, 150 বছর পূর্তি প্রথম শুরু হলো, ঠিক হাতে গুনে ওই কয়েকজন শিক্ষক শিক্ষিকা অ্যাক্সিডেন্ট। একদম 2-3 জন আরো বেরোলে। 15ই আগস্টে এইসব শিক্ষক শিক্ষিকাকে দেখা যায়। 26শে জানুয়ারি 15ই আগস্ট স্কুলে পতাকা তোলা দিই, তারা এখানে আসে না। সকালবেলা আমি তো আসি, সকালবেলা তাদের আসা হয় না। রূপা মজুমদার কোনোদিনই 15ই আগস্ট 26শে জানুয়ারি আসেননি। বিগত 22 বছরের ইতিহাস আমি বলছি, উনি প্রমাণ করুন উনি এসেছেন। ম্যাডামের বিরুদ্ধেও অভিযোগ সামনে এসছে। ম্যাডাম তার নিজের তরফ থেকে যা বলার সেই বক্তব্য আমাদের সামনে বললেন। এবার পরিচালন সমিতি স্কুলের সুন্দরভাবে পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন যে মানে পরিস্থিতিতে দাঁড়িয়েছে ব্যাপারটা, তাতে আপনারা কি মনে করছেন যে আগামী দিনে ঠিকমতো চালাতে গেলে স্কুল কোন দিকে গেলে পুরো ব্যাপারটা মীমাংসা হবে এবং এতদিনের ঐতিহ্যশালী স্কুল ঠিক দিশাতে যাবে মনে হয়? দেখুন, খুব খারাপ লাগছে আপনাদের এই মানে প্রশ্ন এখানে ফেস করতে। এটা একটা স্কুল, এখানে পঠন পাঠন ছাড়া বা ছাত্র স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থে কথা বলা স্কুলের জন্য ঠিক মঙ্গলকর বলে আমি ইয়ে করি না। তো এখানে সমস্যা যেটা হচ্ছে, সমস্যা তৈরি করা হচ্ছে, সমস্যা যারা তৈরি করছেন তারা নির্দিষ্ট উদ্দেশ্যে এই কাজটা করছে। তো আমরা জানি বাংলায় একটা কথা আছে, দুরাত্মার ছলের অভাব হয়। মানে আমার যদি কিছু করার দরকার থাকে বা আমার যদি কোনো স্বার্থ কোথাও চরিতার্থ করার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বিভিন্ন ছল প্রয়োগ করব। তার জন্য মনে হয় দুরাত্মার ছলের অভাব হয়। এই ধরনের ঘটনা এর আগেও বিভিন্নভাবে এই 2 বা 3 জন মানে মূল মাথা আর কি ঘটিয়েছে, এবং তাদের সঙ্গে কোনো সময় আরও কয়েকজন হয়তো 2-1 জন সঙ্গ দিয়েছেন, কোনো সময় দেননি। দল ভারী দল কম এই ব্যাপারটা তো থেকেই যায়। মানে যারা দলীয় ব্যক্তিত্ব তারা একটু দল পাকাতে চেষ্টা করে। তো তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে স্কুলটা ছাত্র স্বার্থে শুধু পঠন পাঠনের প্রতি সীমাবদ্ধ রাখলে ভালো হয়। যে কারণের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কোনো ইউনিয়ন বা কিছু স্কুলে করতে দিচ্ছেন না বা দেননি, এবং কোনো নির্বাচন উনি বন্ধ করে দিয়েছিলেন, কারণ একটা গণ্ডগোল হয় ছাত্র সংসদ নিয়ে। তো এই সবগুলো তিনি এই উদ্দেশ্যে করেছিলেন। তো সেই একই উদ্দেশ্যে আমরা যখন পরিচালন কমিটিতে আসি, তখন এখানে অনেক কিছু অনৈতিক ব্যাপার আমার চোখের সামনে ঘটেছিল। তখন উনি টিআইসি ছিলেন না, তখন অরূপ সরকার মহাশয় ছিলেন এখানকার প্রধান শিক্ষক। সেই সময় আমাকে এখানকার সভাপতি মনোনয়ন করা হয়। মনোনীত সভাপতি হিসেবে আমি এসেছিলাম, আমার সঙ্গে আরও 2 জন টিআইসি ছিলেন। তো সেই সময় আমি দেখেছিলাম স্কুলের কিছু ঘর
অবৈধভাবে কেউ বা কারা দখল করে রেখেছে। এটা খুব অবাক লেগেছিল, কারণ আমি এখানকার একটা স্থানীয় স্কুলেরই ছাত্র, আমি কালাচারি স্কুলের ছাত্র পাশেই, আপনারা শুনেছেন। তো সেখানে এরকম কোনো কিছু আমি দেখিনি, মানে যেটা আমি দেখে বড় হইনি সেটা হঠাৎ অন্য কোথাও গিয়ে দেখছি, সেটা আমার খুব অবাক লেগেছিল। তখন আমি তৎকালীন যিনি হেডমাস্টার মশাই ছিলেন তার সঙ্গে কথা বলি এবং জানতে পারি কেউ বা কারা ওটা দখল করে রেখেছে। রাত্রির বেলায় যাকে বলা হয়, সেখানে কোনো বিশেষ রাজনৈতিক সংবাদ মাধ্যমের কাগজ, সংবাদপত্র পঠন পাঠন হয়, সেখানে কিছু রাজনৈতিক ক্লাস নেওয়া হয়। তো আমি জানা মাত্র বন্ধ করি, কারণ স্কুলের ভেতর স্কুল ট্রেন শেষে স্কুলের লাইট পাখা দিয়ে চালিয়ে কেউ সেটাকে তার পার্টি অফিস করবে, সেটা আমি চাইলেই বন্ধ করি। সেটাতে আমার ওপর একটা ক্ষোভ সমাজ তৈরি হয়। অনেক ছাত্র, পুরনো ছাত্র যারা ওখানে হয়তো আসতো, তারাও আমাকে অনেকবার বলে, কিন্তু আমি বলি যে এই কাজগুলো এখানে হচ্ছে, সেই কাজগুলোকে আমি সহমত নই। এটা একটা স্কুলে থাকতে পারে না বা স্কুলে হতে পারে না, স্কুলের কম্পাউন্ডের মধ্যে হতে পারে না। তাহলে যদি কোনো অন্য ঘটনা ঘটে তাহলে ঘটনাটা স্কুলের হবে, অন্য কারোর হবে না। হতেই পারে সেখানে একটা অন্য ঘটনা ঘটে যাবে। স্কুল ছুটির পরে কেন কোনো একটা ঘর খোলা থাকবে, কেউ বা তারা কেন সেই ঘরগুলো এনজয় করবে, এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার আমি দেখেছিলাম, আগের হেডমাস্টার মশাইয়ের কাছে শোনা, যিনি ওই 4th ক্লাস ঘরের স্টাফ ছিলেন আর কি, মানে ওই যিনি আলমারি আটকে রেখেছিলেন ওই কানাই, ওনার পেনশন পেপারস নিয়ে সমস্যা হয়েছে। ওনার জন্য অনেকের পেনশন পেপারস অসুবিধার মধ্যে পড়েছে। অনেকের পেনশন পেপারস, যারা তার আগে যারা ছিলেন তাদের অনেকের পেনশন পেপারস, ওনার দায়িত্ব ছিল পেনশন পেপারসের সংক্রান্ত সমস্ত কাজটা করা। তো ওনার একটা নির্দিষ্ট ঘর ছিল, সেই ঘরে সমস্ত বামপন্থী মনোভাবাপন্ন যারা মাস্টারমশাই ছিলেন তৎকালীন, তারা ওনার ঘরে গিয়ে আড্ডা মারতেন, ওখানে সিগারেট বিড়ি খেতেন বা আরও কিছু করতেন বা রাজনৈতিক আলোচনা করতেন। কিছু গণশক্তি পেপার থাকতো, সেই গণশক্তি পেপারগুলো পড়াশোনা করা হতো, আলোচনা হতো। তো সেটা নিয়ে যেহেতু স্কুলের মাস্টারমশাইরা করছেন, আমি অতটা মাথায় নিয়ে, ঠিক আছে কেউ করতে পারে, কেউ বামপন্থী হতে পারে, কেউ দক্ষিণপন্থী হতে পারে, কেউ অন্যপন্থী হতে পারে, সেটা স্কুলের বাইরে করাটা বেটার, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তারা হয়তো, আমার পক্ষে তো সবসময় স্কুলে এসে দেখাশোনা করা সম্ভব নয়, আমি বাইরে থাকি। আমি যখন এগুলো জানতে পারলাম, তার সঙ্গে যেটা জানতে পারলাম খুব মারাত্মক, সমস্ত টিচার্সদের সমস্ত কাগজ তার কাছে থাকে এবং তার চাবি আমার হেডমাস্টার মশাইয়ের কাছেও নেই, যিনি স্কুলের কাস্টোডিয়ান। ওকে হেডমাস্টার মশাই একদিন বললেন, আমি তো কোনো পেপার দিতে পারছি না, ওনার কাছে চাবি, ওনার কাছে আলমারি, ইমিডিয়েট আপনি ওটাকে নিয়ে কাস্টোডিয়ান, ওর কাস্টোডিয়ান আপনি। ওখান থেকে কিছু যদি চুরি যায়, কিছু পাওয়া যায়, তার জন্য দায়বদ্ধ আপনি, কোনো ক্লার্ক নয়। আপনি যেহেতু বিদ্যালয়ের প্রধান, তখন HM ছিলেন, তখন কোনো টিআইসি ছিল না, HM হেডমাস্টার মশাই ছিলেন, অরূপ সরকার। তো একদিন আমাদের সকলকে আসতে হলো, আমাদের জনপ্রতিনিধিও সেই সময় ছিলেন। আমরা রীতিমতো বল প্রয়োগ করে একজনের থেকে স্কুলের সম্পত্তি স্কুলের হেডমাস্টারের ঘরে নিয়ে এলাম। এটা আমি যখন পরিচালনা কমিটিতে প্রথম এসেছি তখনকার কথা বলছি, মানে এটা আমাদের এখানটা কেমন ছিল ওটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। যাই হোক, নিয়ে আসা হলো, আলমারি ভাঙা হলো, তালা, চাবি তো আর পাওয়া গেল না, তার চাবি নাকি নেই, হারিয়ে ফেলেছে। তারপরে এই যে ভদ্রলোক, কি নাম বললেন আপনি? কানাই বলি। কারণ রিটায়ারমেন্ট আপনি প্রশ্ন করেছেন খানিকক্ষণ আগে, তার রিটায়ারমেন্টের পেপারস কেন আপডেট হয়নি বা কিছু হয়নি। ওনার রিটায়ারমেন্টের পেপার সহ বাকিদের রিটায়ারমেন্টের পেপার তৈরি করার দায়িত্ব ওনারই ছিল। এবং দুর্ভাগ্যজনক যে ঘটনাটা স্কুলে ঘটেছিল, একজন মাস্টারমশাই মারা গেছিলেন, যার পেনশন নিয়ে আরেকটা প্রশ্ন আপনার তরফ থেকে এসেছিল, আপনাদের তরফ থেকে। তার কাগজপত্র যেহেতু টিআইসি অতটা ভালো করে পেনশনের প্রথম দিনে, সেই তো কেউ পেনশনের পেপার কি করে আপডেট করতে হয়, এখন তো অনলাইনের যুগ, তো সবাই তো সেটা তো সাবলীল নয়। তো উনি যখন ওনার সাহায্য চাইলেন, তিনি দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছেন, তার একটা উত্তর ছিল যে আমি এই কাজ জানি না বা আমি এগুলো করতে পারি না। মানে যার দায়িত্ব, আপনার দায়িত্ব পড়ানো, ক্লাস নেওয়া, পড়ানো। আপনি যদি শিক্ষক হিসেবে বলেন যে আমি তো পড়াতে পারি না, বিষয়টা কেমন লাগে? তেমনি যদি কোনো ক্লারিক্যাল স্টাফ, যিনি ক্লার্ক এবং দীর্ঘদিন ধরে যিনি এই কাজটা করে আসছেন,
তিনি যদি কারুর কাজটা করতে অস্বীকার করেন তাহলে এটাই বোঝা যায় যে তিনি কাউকে ব্ল্যাকমেলিং করতে চাইছেন। যিনি টিআইসি আছেন তাকে ব্ল্যাকমেলিং, যে আপনি জানেন না কাজটা, তাহলে কাজগুলো করে থাকবে, আমি কোনো সাহায্য আপনাকে করবো না, অথচ মাইনে নেব, অথচ সরকারের মাইনে, সরকার থেকে প্রাপ্য আদায় যেটা হয়, যেটা আমার প্রাপ্য হয়, সেটা তো আমার অধিকারের মধ্যে পড়ে যায়। তার এগেনস্টে আমার কোনো দায়িত্ব নেই, আমি আমার অধিকার বুঝি, আমি আমার দায়িত্ব বুঝি। তো এই ঘটনাগুলো এখানে এর অতীতে ঘটে এসেছে। তাতেও আমার সঙ্গে টিআইসি যখন কথা হয়, টিআইসি যখন এই ঘটনাগুলো আমাকে পুরোটা ব্রিফ করে যে এই ঘটনাগুলো স্কুলে ঘটছে, একদিনের জন্য কোনো রকম অপমানজনক কথা আমি শিক্ষক স্কুলের এগেনস্টে বলিনি, কারণ সেই শিক্ষা আমি পাইনি। আমি যেখান থেকে বড় হয়েছি, যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি, সেখানের ইনফ্রাস্ট্রাকচার বলুন বা সেখানের শিক্ষা একটা অন্য ধরনের ছিল। আমরা আজও মাস্টারমশাইদের রাস্তায় দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। তো সেই জায়গা থেকে, সেই উপলব্ধি থেকে আমি কখনো কোনো কটু কথা বলতে পারি। এটা হয়তো আমার অপদার্থতা হতে পারে, তাদের হয়তো কটু কথারই যোগ্য ছিলেন তারা, কিন্তু আমি পারি না, যেহেতু তিনি একজন শিক্ষক স্কুলের মানুষ। তো এই ঘটনাগুলো আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছি যে 2-3 জন আর কি, মেনলি 2 থেকে 3 জন যারা কোনো কমিটিতে, তাদের সংগঠনের যে কমিটি, সেই কমিটির উচ্চ পদে রয়েছেন, যাদের কাছে খুব কুইক অ্যাক্সেসেবল বাকি জায়গাগুলো তিনি খুব তাড়াতাড়ি এনার থেকে অ্যাক্সেস করছেন। তখন আমরা যখন বুঝতে পারলাম ক্রমশ তিনি ক্রমাগত এনাকে কোণঠাসা করতে চাইছেন বিভিন্ন বিষয় নিয়ে, খুব ছোট ছোট বিষয়, যে বিষয়গুলোকে একদিনে সলভ করে দেওয়া যায়, সেগুলোকে উনি হাইলাইট করতে চাইছেন। আলোচনা ইয়েতে না বসে স্কুল প্রেমিসেসের মধ্যে, স্কুলের ঘরের মধ্যে থেকে উনি লাইভ ব্রডকাস্ট করছেন। তো তখন আমরা ওনার এগেনস্টেও ডিসিপ্লিনারি অ্যাকশান নিই এবং ওনাকে শোকজ করা হয়। ওনার এগেনস্টে আমাদের কমপ্লেন, আমাদের এসএমসির খাতায় আমাদের যেখানে লেখা হয় সেখানে লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধ করে তার কপি ডিআই অফিসকে জানানো হয়, মেল করা হয় এবং উচ্চশিক্ষা দপ্তরেও আমরা পাঠাই। এবার যেহেতু ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের, ওনারা তার এগেনস্টে কি স্টেপ নেবেন বা আদৌ কিছু নেবেন কিনা সেটা তো আমরা বলতে পারি না, কারণ আমরা তাদের থেকে অনেক নিচে আছি। তো এই কারণগুলো যখন যেটা হয়েছে, আমাদের তরফ থেকে, স্কুলের পরিচালনা সমিতির তরফ থেকে আমরা নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে গেছি এবং আমাদের যতটুকু আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমরা যেখানে যেখানে জানাবার সেখানে আমরা জানিয়েছি। আশা করব এলাকার স্বার্থে, এলাকার বাচ্চাদের স্বার্থে, এলাকার ছাত্রদের স্বার্থে এই বদমাইশিগুলো বন্ধ, তাহলে আপনাদেরও এখানে এসে কষ্ট করে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হয় না। আর যা বললাম, তার যা নির্দিষ্ট টিআইসিও যা বললেন, তার প্রত্যেকটা বিষয়ের তথ্য প্রমাণ সমস্ত বিষয় আমাদের আছে। পরবর্তীতে যদি আপনারা চান সেই কাগজ বা ডকুমেন্ট আপনাদেরও আমরা হ্যান্ড ওভার করতে পারেন, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা চাইছি বিদ্যালয়ের মতন চলুক, এখানে কীভাবে ছাত্র সংখ্যা বাড়ানো যায় তার চেষ্টা করুক শিক্ষকরা, এখানে কীভাবে পঠন পাঠনের উন্নতি করা যায় তার চেষ্টা করুক শিক্ষকরা। এটুকু এসএমসির তরফ থেকে, এসএমসি সভাপতি হিসেবে প্রত্যেকটা শিক্ষকের কাছে আমার এই সুস্থ পরিবেশ ফিরে আসে, অবশ্যই সেটা আমরা চাচ্ছি। সুস্থ পরিবেশের জন্যই তো এত কিছু। আচ্ছা, ম্যাডাম যেটা বললেন যে একটা ফান্ডের ব্যাপার, যেখানে একটা খুব সাংঘাতিক অবস্থায় ছবিও দেখলাম, যে ওইটার জন্য কি একটু ইনিশিয়েটিভ আপনাদের তরফ থেকে? ইনিশিয়েটিভ নিয়েছি এবং ইনিশিয়েটিভ নিয়ে মাননীয় সাংসদ আমাদের 2বার অর্থ বরাদ্দ করেছেন। কিন্তু একটা আপনি জানেন, একটা এত বড় বিল্ডিং এর ছাদ যদি ফেলে দিয়ে করতে হয় কত টাকার ব্যাপার থাকে, একজন সাংসদ তো অত টাকা দিতে পারবেন না। তো এটা শিক্ষা দপ্তরকে এগিয়ে আসতে হবে। তার জন্য শিক্ষা দপ্তরের কাছে আমরা এর আগেও চিঠি দিয়েছি, আমরা মাননীয় পৌর প্রধানকে জানিয়ে রেখেছি যে আমাদের এই স্কুলের এই অবস্থা, মাননীয় পৌর প্রধানকে চিঠিও দিয়েছি, তার ডকুমেন্টসও আমাদের কাছে আছে। আমরা এটাকে রেগুলার বেসিস যোগাযোগও রাখছি ওনাদের সঙ্গে। মাননীয় বিধায়ক আমাদের অলরেডি এই বছর 3 লক্ষ টাকা একটা অনুদান দিয়েছেন, সেটা খুব তাড়াতাড়ি সামনে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন যেখানে প্রেয়ারটা হয় বাচ্চাদের, ওখানটাতে কাজ হবে 3 লক্ষ টাকা। কিন্তু যে ফান্ডটা আমাদের দরকার এত বড় স্কুলের রক্ষণাবেক্ষণ করার জন্য, অতটা তো আমাদের নেই। তার জন্য একটু অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো গতিও নেই। আর আমাদের ছাত্র সংখ্যা যেহেতু কম, তার জন্য আমাদের কিন্তু ওপরতলায় যেখানটা ড্যামেজ আপনারা বলছেন সেই জায়গাতে আমাদের কোনো ক্লাস হয় না বা ক্লাস নেওয়ার প্রয়োজন হয় না।
ভবিষ্যতে যদি ছাত্র সংখ্যা বাড়ে সেক্ষেত্রে আমাদের ওইটা ইউজ করতে হবে, তার মধ্যে নিশ্চয়ই আমাদের ছাত্র ফেলতে হবে যেভাবেই হোক। মানে ওটাকে সবার কাছে দরবার করবো, ওই জায়গাটা রেস্ট্রিক্টেড আছে আর কি, সেখানে বন্ধ আছে, restricted কোনো আছে। ক্লাস হয় না। যেখানটা ভেঙে পড়ছে এটা যে তরফ থেকে আপনাদের কাছে কমপ্লেন আসুক তারা এটা বলেননি, আপনাদের বুঝতেই পারছি যে ওখানে আমাদের কোনো ক্লাস হয় না, ওটা আমাদের বন্ধ। আর টয়লেটের ব্যাপারটা, টয়লেট আমাদের আছে, অনেকগুলোই আছে। এবার দেখুন মানে একদম বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো নয়, যেহেতু এতজন ইউজ করেন প্রত্যেক দিন, তবে পিরিয়ডিক্যাল আমাদের পরিষ্কার হয়। আরও যাতে ভালো করা যায় সেটা তো আমরা চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো, ভালো তো শেষ হয় না।